আপনারা লক্ষ্য করেছেন এত বড় কাণ্ড, রাম মন্দিরে ভক্তদের দেওয়া প্রণামী চুরির এত বড় একটা কেলেঙ্কারি ঘটে গেল, অথচ রাহুল গান্ধী এখনো পর্যন্ত একটা শব্দও খরচ করেননি। এখানেই তো আসল টুইস্ট। রাহুল গান্ধীর এই নীরবতা কি আসলে কোনো দুর্বলতা, নাকি এক গভীর রাজনৈতিক চাল? চুপ থেকেও তিনি যেভাবে সংঘ আর বিজেপি সিস্টেমের অন্দরে অস্থিরতা তৈরি করে দিয়েছেন, তা দেখে অবাক রাজনৈতিক বোদ্ধারাও। একদিকে রাহুল গান্ধীর সেই রহস্যময় নীরবতা, অন্যদিকে জ্ঞানেশ কুমার ইস্যুতে 23টি বিরোধী দলের সিজিআই এর কাছে পাঠানো ঐতিহাসিক চিঠি। সব মিলিয়ে এক বৃহত্তর সমীকরণ তৈরি হচ্ছে ভারতের আকাশে বাতাসে। রাহুল গান্ধীর নীরবতা, আর অন্যদিকে ফিনিক্স পাখির মতন বিরোধীদের আবার জেগে ওঠা। কি অপেক্ষা করছে শাসকের জন্য? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। ছোটবেলায় আমরা সবাই শুনেছি চুপ থাকলেই নাকি সব সুখ, কিন্তু আজ রাজনীতিতে দেখছি উল্টো ছবি। এই প্রথমবার দেখলাম একজনের নীরবতা পুরো সিস্টেমকে অস্থির করে তুলেছে, আর সেই নীরবতার কেন্দ্রে দেশের বিরোধী দলনেতা স্বয়ং রাহুল গান্ধী। রাম মন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকার প্রণামী চুরি কাণ্ড নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে, অথচ রাহুল গান্ধী এখনো পর্যন্ত একটি কথাও বলছেন না। রাহুলের এই নীরবতা দেখে বিজেপি আর সংঘ পরিবারও অবাক। রাহুল কিছু বলছেন না বলে তাদের বরং খুশি হওয়ার কথা ছিল, কিন্তু বিষয়টা উল্টো। তারা আসলে অপেক্ষা করছেন, ভেতরে ভেতরে ছটফট করছে রাহুল কখন মুখ খুলবেন। আজকের রাহুল অনেক পরিণত। তিনি জানেন বিজেপির পাতা ধর্মের ফাঁদে পা দেওয়া মানেই কাদার মাঠে নেমে তাদেরই তৈরি নোংরা খেলায় নিজেকে জড়িয়ে ফেলা। রাহুল গান্ধী রাম মন্দিরের প্রণামী চুরি নিয়ে যদি আজ মুখ খোলেন, তবে কি হবে জানেন? তার পরের দৃশ্যটা আপনি চোখ বন্ধ করলেই দেখতে পাবেন। শাসকের গোটা ইকোসিস্টেম যেন কোনো অশুভ সংকেত পাওয়ার অপেক্ষায় ওত পেতে বসে আছে। রাহুলকে হিন্দু বিরোধী তকমা দেওয়ার জন্য তাদের তুনো যেন সাজানোই থাকে। সবচেয়ে আগে দৌড়ে মাঠে নামবে শাসকের দরবারি মিডিয়া, যাদের মেরুদণ্ড এখনো স্টুডিওর এসির বাতাসে ঠান্ডায় জমে পাথর হয়ে রয়েছে। তারা তখন রাহুলকে কাঠগড়ায় দাঁড় করাতে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেন ওটাই তাদের একমাত্র ধর্ম। দিনের পর দিন রাম মন্দিরের টাকা লোপাট নিয়ে যাদের মুখে কুলুপ, তারা তখন রাহুলকে গালি দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়বে। আসল ইস্যু মানে ভক্তদের গচ্ছিত সেই অর্থে সেই কোটি কোটি টাকার হদিশ, তা তখন ধামাচাপা পড়ে যাবে হেডলাইনের নিচে। রাহুল গান্ধী খুব ভালো করেই জানেন, দরবারি মিডিয়া তৈরি করার সেই নোংরা পিচে ব্যাট করতে নামলে শাসকের পাতা ফাঁদে পা দেওয়া হবে। তাই তিনি চুপ, আর তার এই নীরবতাতেই আজ শাসকের অন্দরে কাঁপন ধরেছে। রাহুলের এই নীরবতা আসলে একটি কৌশলী চাল। তিনি রাম মন্দির নিয়ে কথা বললে তো তার শুধু মন্দিরেই সীমাবদ্ধ থাকবে না, বিজেপি তাকে খপ্পরে ফেলে জওহরলাল নেহেরু, এমনকি মতিলাল নেহেরুকেও টেনে আনবে। হিন্দু মুসলিম বিতর্কে পুরো ইস্যুটাকেই ঘুরিয়ে দেবে। দরবারি মিডিয়া, আইটি সেল এবং অন্ধভক্ত বাহিনীকে পুরো ছক সাজিয়ে তৈরি করে রাখা হয়েছে। রাহুল একটু বেফাস বললেই সেই পুরনো মিথ্যে কাগজ বানানো আর ইতিহাস এবং কুৎসা শুরু হবে। উদ্দেশ্য একটাই, মূল ইস্যু থেকে নজর ঘোরাতে, রাহুলকে বিতর্কের চোরাবালিতে নামানো। আপনার মনে হতেই পারে রাহুলকে এই ইস্যুতে আগে কথা বলেননি। অবশ্যই বলেছেন। 2021-এর 14ই জুন তার একটা টুইট মনে আছে? স্ক্রিনে আপনারা সেই টুইটটা দেখতে পাচ্ছেন। দেখুন, রাহুল লিখেছিলেন শ্রীরাম মানেই ন্যায়, সত্য আর ধর্ম। তার নামে প্রতারণা আসলে অধর্ম। তার মানে 6 বছর আগেই তিনি আন্দাজ করেছিলেন অদূর ভবিষ্যতে কি হতে চলেছে। আসলে রাহুল খুব ভালো করেই বোঝেন, ধর্মকে নিয়ে বিজেপির পিছে ব্যাট করতে নামা মানেই কাদায় নেমে লড়াই করা, যে মাঠে শাসক দল সিদ্ধপীঠ। তাই রাম মন্দির নিয়ে তিনি প্রশ্ন তুললে মন্দির নিয়ে নয়, বরং প্রশ্ন তোলেন ওবিসি দলিতদের অংশগ্রহণ নিয়ে। রাহুল গান্ধী নিজে চুপ থাকলেও কংগ্রেসকে কিন্তু থামিয়ে রাখেননি। তিনি বরং উত্তরপ্রদেশ এবং দিল্লির প্রচার বিভাগকে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছেন। তার নির্দেশ স্পষ্ট, রাম মন্দিরের এই ইস্যু কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। সামনেই উত্তরপ্রদেশ নির্বাচন, আর এই ইস্যুই হতে চলেছে বড় ট্রাম্প কার্ড। রাহুল চান এই লড়াইয়ে ফ্রন্ট ফুটে থাকুন অখিলেশ যাদব, জোটের মুখ হিসেবে অখিলেশই আওয়াজ তুলুন, আর নেপথ্যে থাকুক কংগ্রেসের কৌশলী সমর্থন। এর প্রমাণও মিলছে প্রতিদিন। রাহুল নীরব থাকলেও উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রায়
বা KL শর্মার মতো নেতারা যখন মন্দির দর্শনে যাচ্ছেন, পুলিশ তাদের আটকে দিচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যেতে দেওয়া হলেও কংগ্রেসের 8 সদস্যের প্রতিনিধি দলকে গ্রেফতার করা হচ্ছে, নয়তো ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনার মাধ্যমে কংগ্রেস কিন্তু একটা বড় বার্তা দিয়ে দিল। দেখুন, সত্যকে ধামাচাপা দিতে প্রশাসন কতটা মরিয়া। একই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীকেও দায়িত্ব দেওয়া হয়েছে এই ইস্যুতে সংযত অথচ তীক্ষ্ণ মন্তব্য করার। এতে জনগণের কাছে বার্তা যাচ্ছে যে কংগ্রেস হাইকমান্ড বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। আর নেপথ্যে থাকা সোশ্যাল মিডিয়া এবং PR টিম তো রীতিমতন সংঘ এবং বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েই দিচ্ছে। তাদের প্রশ্নগুলো কিন্তু খুব সাধারণ নয়, একেবারে সরাসরি সিস্টেমের দুর্নীতিকে আক্রমণ করছে। শুনুন कांग्रेस नेत्री सुप्रिया सिंटे की बोलेছেন। SIT की रिपोर्ट सार्वजनिक क्यों नहीं की गई, क्या छिपाया जा रहा है? 80 लाख रुपए अभी तक बरामद हुए हैं, बाकी करोड़ों रुपए कहां हैं? कुल कितने की चोरी हुई है? 40 दिन में 70 चोरियां पकड़ी गई, 5.5 साल में कितनी चोरी हुई होगी? इसकी जानकारी, इसका असेसमेंट कैसे होगा? स्वतंत्र ऑडिट क्यों नहीं कराया जा रहा है? CCTV फुटेज 45 दिन में डिलीट क्यों हो जाता है, उसका बैकअप क्यों नहीं रखा जाता है? चंपत राय बंसल से इस्तीफा दिलवाकर उनको क्यों बचाया जा रहा है? उनके खिलाफ FIR क्यों नहीं की गई? उनकी जांच क्यों नहीं की जा रही है? इतना बड़ा घोटाला होता रहा और मुख्यमंत्री आदित्यनाथ जी को, योगी आदित्यनाथ जी को और प्रधानमंत्री नरेंद्र मोदी को इसकी भनक कैसे नहीं लगी? क्या आपका पूरा खुफिया तंत्र, क्या आपका LIU, क्या आपका IB, क्या आपका पूरा एजेंसीज पूरी तरह से ध्वस्त हो चुके हैं? সিস্টেমের এই গলদ নিয়ে প্রতিটি হিন্দুর মনে আজ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ইস্যুগুলো তুলে ধরে এমন এক অস্থিরতা তৈরি করছে যা বিজেপির অন্দরে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের আনাচে কানাচে থেকে সাধারণ মানুষ তাদের সঞ্চয়ের টাকা রাম মন্দিরের জন্য দান করেছিলেন, আর সেই পবিত্র অর্থ আজ চুরি হয়ে গেছে। এটা কেবল দুঃখজনক নয়, চূড়ান্ত লজ্জার। এই প্রশ্নগুলোই আজ শাসককে কোণঠাসা করে ফেলেছে। রাহুল গান্ধীর নীরবতা আসলে বিজেপির কাছে এখন পেইন পয়েন্ট। তারা মরিয়া হয়ে উঠেছে রাহুলকে কোনোভাবে উত্তেজিত করতে। তাই দিল্লির রাস্তায় রাহুলের নামে নিখোঁজ পোস্টার পর্যন্ত লাগানো হলো, যাতে রাহুল মিডিয়ার সামনে এসে অন্তত একটি শব্দ বলেন, আর সেই সুযোগে শাসক তাদের বানানো সাধের ন্যারেটিভ দিয়ে রাহুলকে ঘিরে ধরতে পারে। কিন্তু রাহুল বা কংগ্রেসের মুখপাত্ররা এমন সুপরিমিত ভাষায় আক্রমণ করছেন যে বিজেপির হাতে কোনো ম্যাটেরিয়াল নেই। রাহুল নিজে রাম মন্দির যাননি এবং দলের বড় মুসলিম নেতাদেরও নির্দেশ দিয়েছেন এই ইস্যুতে মুখ বন্ধ রাখতে। এই রণকৌশলের কারণেই আজ বিজেপির সহযোগী সংগঠনগুলো চরম বিভ্রান্ত হয়ে পড়েছে। হিন্দু রক্ষক দলের মতন সংগঠনগুলো এখন এতটাই নিচে নেমে গেছে যে তারা বলছে হিন্দুদের টাকা যদি হিন্দুরাই চুরি করে তাতে সমস্যা কোথায়। এই মানসিক বিকৃতি বলে দেয় তারা কতটা কোণঠাসা হয়ে পড়েছে। ফলে বুঝতে পারছেন রাহুল গান্ধীর এই নীরবতাই এখন শাসকের রাজনীতির ভিত কিভাবে কাঁপিয়ে দিচ্ছে। অন্যদিকে বিরোধী শিবিরে বড় ডেভেলপমেন্ট হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, ইন্ডিয়া জোট যেন আবার ফিনিক্স পাখির মতন জেগে উঠেছে। গত 6 মাসে এই জোট নিয়ে কম উপহাস হয়নি। আম আদমি পার্টি আনুষ্ঠানিকভাবে দূরে সরে গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও একলা চলনীতি নিয়েছিলেন। এমনকি তামিলনাড়ুর রাজনীতির জটিল সমীকরণে কংগ্রেস এবং DMK-র দূরত্ব জোটের ভিত নড়বড়ে করে দিয়েছিল। শাসকের দরবারি মিডিয়া বিরোধীদের এই অবস্থাকে নিয়ে নিয়মিত মস্করা করছিল, কিন্তু জ্ঞানেশ কুমার ইস্যু যেন সেই মুহূর্তে সব হিসেব বদলে দিয়েছে। আসলে চরম বিপদই মানুষকে এক হতে শেখায়। জ্ঞানেশ কুমারের কর্মকাণ্ড এবং নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন, SIR প্রক্রিয়া যে দেশের গণতন্ত্রের জন্য কতটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে তা উপলব্ধি করেই বিরোধীরা ফের এক ছাতার তলায় চলে এসেছেন। গত 8ই জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে 21টি দল ঐক্যমতে পৌঁছলেও এখন ছবিটা আরো বড়। স্ক্রিনে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশের এই টুইটটা দেখুন। গতকাল রাত্রে তিনি এক্সে এই পোস্ট করেছেন। জয়রাম লিখছেন, ভারতের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্তে 23টি রাজনৈতিক দল এবং একজন নির্দল সদস্য স্বাক্ষর করেছেন। এটি কেবল একটি স্বাক্ষর নয়, এটি বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের এক নতুন দলিল। আরো তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই চিঠিতে তৃণমূল কংগ্রেসের স্বাক্ষর রয়েছে। খোদ ডেরেক ওব্রায়েন টুইট করে তা নিশ্চিত করেছেন। পাশাপাশি আম আদমি পার্টি এবং DMK এতে সই করেছেন। এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে দলগুলো গত কয়েক মাস একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা এখন একই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। এই একতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,
সংসদের বাদল অধিবেশন শুরুর ঠিক আগে এই যৌথ চিঠি প্রধান বিচারপতি সূর্যকান্তের জন্য জমা দেওয়া এটা আসলে বিজেপিকে দেওয়া এক কড়া বার্তা। বিরোধীরা বুঝিয়েছে ছোটখাটো মতপার্থক্য থাকলেও যখন প্রশ্নটা দেশের গণতান্ত্রিক কাঠামোর সুরক্ষার, তখন সমস্ত বিরোধী দল এক। এই 23টি দলের স্বাক্ষর প্রমাণ করে যে বিজেপি যতই ভাঙনের খেলা খেলুক, বৃহত্তর স্বার্থে বিরোধীরা এখন অভিন্ন সুর বাঁধতে শিখেছে। এটি কেবল বিজেপির স্ট্র্যাটেজিক পরাজয় নয়, বরং বিরোধী ঐক্যের এক নতুন দিগন্তের সূচনা। ডিএমকে কে নিয়ে রাজনৈতিক বাজারে জল্পনাটা ডালপালা মেলেছিল যে হয়তো তারা এনডিএর দিকে ঝুঁকে পড়েছে। বিশেষ করে ডিলিমিটেশন বিল নিয়ে সরকারের সঙ্গে ডিএমকে এর ভেতরে ভেতরে আলোচনার কানাঘুষো শোনা যাচ্ছিল। সবাই ধরে নিয়েছিল বিজেপি ডিএমকে কে নিজেদের ঝুলিতে পুড়েছে, কিন্তু রাহুল গান্ধী ঠিক যা বলেছিলেন সেটাই ফলে গেল। কংগ্রেসের সঙ্গে ডিএমকে তিক্ততা থাকলেও রাহুল গত 8ই জুনের বৈঠকে বলেছিলেন ডিএমকে হয়তো আজ আমাদের সামনে নেই, কিন্তু গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তারা ঠিকই পাশে দাঁড়াবে। রাহুলের সেই আত্মবিশ্বাসী আজ সত্যি হলো। ডিএমকের এই চিঠিতে স্বাক্ষর করাটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি বিজেপির সেই জল্পনার গালভরা বেলুন ফুটো করে দেওয়ার মতন। একই কথা খাটে আম আদমি পার্টির ক্ষেত্রেও। পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে আপের লড়াই এখন ওপেন সিক্রেট। তবু কেন তারা হাত মেলালো? কারণ শাসকের সর্বোচ্চ জুটির অপারেশন পাঞ্জাব সম্পর্কে তারা ওয়াকিবহাল। পাঞ্জাবে বিজেপি যে পশ্চিমবঙ্গের ঢঙে বড় কোনো খেলায় নামছে তাতে কোনো সন্দেহ নেই। হালফিলের সিনেমা বায়োস্কোপে পাঞ্জাবি সমাজের ওপর বাড়তি ফোকাস তো তারই একটা প্রমাণ। আর সেই ছক সফল হলে কংগ্রেস বা আপ দুটো দলই পাঞ্জাবে ফিনিশ। আপ তো ঝাড়ে বংশে ফিনিশ হয়ে যাবেই, তাই দিল্লি বা পাঞ্জাবের মতো জায়গায় নিজের জমি বাঁচাতে আপ আর কংগ্রেসের এই সাময়িক ঐক্য এখন তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা। শাসক হয়তো ভেবেছিল ডিএমকে আর আপকে হাতের মুঠোয় রাখবে, কিন্তু জ্ঞানেশ কুমার ইস্যুতে 23টি দলের এই সম্মিলিত স্বাক্ষর বুঝিয়ে দিল ব্যক্তিগত বা আঞ্চলিক রেশারেশি থাকলেও জাতীয় রাজনীতির বৃহত্তর স্বার্থে বিরোধীরা এখন অনেকটাই বাস্তববাদী। ফলে শাসকের ডিভাইড অ্যান্ড রুল পলিসি আপাতত এই জোটের দেওয়ালে ধাক্কা খেয়ে আপাতত মুখ থুবড়ে পড়েছে। কাল কি হবে রাজনীতিতে কেউ বলতে পারে না। রাহুলের পালে বাতাস যোগানোর মতন আরেকটা ডেভেলপমেন্ট আছে। শরদ পাওয়ারের এনসিপির 10 জন সাংসদ আছেন, লোকসভায় 8 জন, রাজ্যসভায় 2 জন। লোকসভার 10 জনকে ভাঙাতে কোমর বেঁধে মাঠে নেমেছিলেন শাসকের চাণক্য, কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরোপুরি ব্যর্থ। বরং রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে পাওয়ার এমন এক মাস্টার স্ট্রোক দিলেন যে তাদের পুরো ছকটাই উল্টে গেছে। খবর পাকা, শরদ পাওয়ারের এনসিপির কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে বিলীন হয়ে যাওয়ার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। মহারাষ্ট্র সিনিয়র কংগ্রেস নেতা বিজয় ওয়াদেতিয়ার নিজেই এই সংবাদের সত্যতা স্বীকার করেছেন। এনডিটিভির মতন মিডিয়া হাউসও জানাচ্ছে হাইকমান্ড স্তরে আলোচনা একদম শেষ ধাপে। রাহুল গান্ধী এর অনুমোদন দিয়ে দিয়েছেন। এই মার্জার আসলে 85 বছরের পাওয়ারে এমন এক চাল যা এক ঢিলে বহু পাখি মারছে। 1999 সালে শরদ পাওয়ার কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপি গড়েছিলেন। 2023 সালে তার ভাইপো অজিত পাওয়ার শাসকের ইন্ধনে সেই দলকেই ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলান। পাওয়ার চাইছেন এনসিপির যারা কংগ্রেসের ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী তারা মূলধারার কংগ্রেসে ফিরে আসুন। এতে দুটো লাভ। প্রথমত, বিজেপির পক্ষে আর দলকে ভাঙানো সম্ভব হবে না, কারণ তা তখন সরাসরি কংগ্রেসের সংবিধান এবং আইনি সুরক্ষার অধীনে চলে আসবে। দ্বিতীয়ত, আঞ্চলিক ছোট ছোট শক্তিগুলোকে এক করে বড় ছাতার নিচে আনা, যা শাসকের একচ্ছত্র আধিপত্যকে বড় ধাক্কা দেবে। বিজেপি আর সংঘ পরিবারের আজকের সব থেকে বড় ফ্রাস্ট্রেশন হলো তাদের বলার মতন আর কিছুই নেই যে ডিএমকে কে নিয়ে তারা স্বপ্ন দেখেছিল সেই ডিএমকে যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে লেখা চিঠিতে সই করে দিল, তখন আর কি বলার থাকতে পারে? টিএমসি কে ভাঙা, শিবসেনাকে শেষ করা কিংবা সমাজবাদী পার্টিকে গুড়িয়ে দেওয়ার যে নীল নকশা তারা এঁকেছিল, এই ঐক্য তার গায়ে বড় এক চড় মারল। আজ অন্তত এটা পরিষ্কার যে ডিএমকে ইন্ডিয়া জোটের সঙ্গেই আছে এবং থাকবে। আবার বলছি, রাজনীতিতে কাল কি হবে তা প্রেডিক্ট করা মূর্খামি। ওই কাজটা করেন জ্যোতিষীরা। আবার ফিরে আসি রাম মন্দিরের ইস্যুতে। দিন শেষে সার কথা একটাই, রাহুল গান্ধীর এই নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি শাসকের পাতা নোংরা পিছে ব্যাট করতে অস্বীকার করার এক মাস্টার স্ট্রোক। সংঘের তিলকধারী ইকোসিস্টেম আজ পাগলের মতন খুঁজছে রাহুলকে, কখন তাকে বিতর্কের চোরাবালিতে নামাবে। কিন্তু রাহুল সেখানে কৌশলে চুপ। আর অন্যদিকে আবার একে একে ফিরে আসছে বিরোধী জোট। জ্ঞানেশ কুমার ইস্যু প্রমাণ করে দিল 21 থেকে 23 সংখ্যাটা কেবলই বাড়ছে। যা শাসক ভেবেছিল জোট ভাঙবে, দল ফুরিয়ে যাবে, আজ তারা দেখছে উল্টে তাদেরই গদি নড়বড়ে। ইতিহাস যখন ঘুরে দাঁড়ায়
তখন কোনো ফেক ন্যারেটিভই তাকে আটকাতে পারে না। রাম মন্দিরের চুরি থেকে গণতন্ত্রের সুরক্ষা, আজ সবটাই শাসকের গলার কাটা। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।